16 বছর ক্ষমতায়, সেই দলটির কোনো নেতাকর্মী মাঠে 10 জন মিলে একটা কর্মসূচি দিতে পারছে না। আসিফ নজরুলকে হেনস্থা করেছে কারা? আওয়ামী লীগের যে প্রবাসী সংগঠন আছে সুইজারল্যান্ডের তারা। এক পরিবার এই দেশ স্বাধীন করে ফেলছে, একদম চিরন্তন মিথ্যা। হাসিনার আওয়ামী লীগের সময়, শেখ মুজিবুর আওয়ামী লীগের সময় যেরকম এই দেশের মানুষের উপর নির্যাতন চালাইছে, এই শেখ হাসিনার আওয়ামী লীগের সময় একই চিত্র। এই প্রোটোকল ভেঙে যদি গিয়ে একটা অপকর্ম, অথবা আপনি যেটা বললেন যে আওয়ামী লীগ যতই হোক হেনস্থা করার চেষ্টা করবে, সেখানে কোনো ব্যবস্থা বা কোনো কিছু, মানে আপনি কি খোঁজ নিতে দেখেন, এটা উন্নত দেশ বলে আমি মনে করি ওনার উপরে বড় ধরনের হামলা তারা করে নাই। এটা যদি বাংলাদেশ কিংবা অন্য কোথাও আওয়ামী লীগের 10টা নেতা কর্মী আসিফ নজরুলকে একা পেত, মাননীয় উপদেষ্টাকে, তারা ওখানে তার উপরে হামলা চালাইতো। এটা তারা দেখতে পেয়েছে যে এটা বিদেশের মাটি, এখানে হামলা করে মানে নিস্তার পাওয়া যাবে না, কোনো না কোনো ভাবে তাদের আইনের আওতায় আসতে হবে। এই জন্য তারা যতটুকু সম্ভব তারা যে ধরনের অ্যাগ্রেসিভ, সেটুকুর কিছুটা একটা মাত্র নমুনা তারা ওখানে দেখিয়েছে। এবং দেখেছেন আপনি যে তাকে কিন্তু হাঁটতে সামনে যেতে দেওয়া হচ্ছিল না, তাকে এক ধরনের মানে চারপাশে ঘিরে রাখা হয়েছে, তাকে কিছু প্রশ্ন করা হচ্ছিল। তো আসিফ নজরুল অত্যন্ত মেধাবী মানুষ এবং উনি জানেন হাউ টু হ্যান্ডেল দ্য সিচুয়েশন। উনি কিন্তু মোটামুটি ভাবে ওটি সামাল দিয়ে এসেছেন। কিন্তু আমার একটা কথা হলো যে এই যে কর্মকাণ্ডগুলো যারা ঘটাচ্ছে তারা কিন্তু এগুলো আরো ঘটাবে। তারা নানাভাবে নানা ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা করবে দেশে এবং বিদেশে, এবং এখন বিদেশে তারা এটা বেশি করবার চেষ্টা করবে। সুতরাং আমি বলবো যে এ ব্যাপারে সরকারের, অন্তর্বর্তী সরকারের যারা দায়িত্বশীল আছেন, উপদেষ্টারা আছেন, তারা যেন আগে থেকেই সতর্কভাবে সেভাবে মুভ করেন এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করা হয়। আচ্ছা, আমরা এই বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাই। ইকবাল মজুমদার তৌহিদ, আপনার সাথে, আপনিও তো শুনেছেন এই ঘটনাটা, এবং একই সাথে আমরা এটার যদি রাজনৈতিক প্যাটার্ন আলোচনা করি, ইতিমধ্যেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই বিষয়ে নিন্দা জানিয়েছেন, কথা বলেছেন। পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ থেকেও নিন্দা জানানো হয়েছে। সবকিছু মিলে আপনি বিষয়টা কিভাবে দেখছেন? আসলে আপনার এই যে আসিফ নজরুলের উপর হামলা, এটা হামলা না, এটা তাকে হেনস্থার চেষ্টা এখানে সুযোগ পায়নি। যদি সুযোগ পাইতো তাকে শারীরিকভাবে নির্যাতন করা হতো, তাকে মানসিকভাবে নির্যাতন করা হতো। এটা আমরা অতীতে যা দেখে আসছি যে এটা ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের একটা নেচার। ছাত্রলীগ মানে এখনকার নিষিদ্ধ ঘোষিত, হ্যাঁ, নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ, এদের নেচার। আপনি দেখবেন অতীতে এইরকম অসংখ্য ঘটনার জন্ম দিয়েছে এই সংগঠনগুলো। তাহলে এই যে আসিফ নজরুলের উপর যেই হেনস্থার যে অভিযোগ আসছে এবং যে হেনস্থার ঘটনা ঘটছে, এটা নতুন কোনো বিষয় না তাদের কাছে। তারা এরকম বাংলাদেশের মান ও মর্যাদা, এটা শুধু আসিফ নজরুল যে হেনস্থা হয়েছে সেটা না, এই হেনস্থার মাধ্যমে বিদেশের মাটিতে আমাদের দেশের একজন দায়িত্বশীল ব্যক্তি, তাকে যে নিজ দেশের লোকেরা হেনস্থা করার চেষ্টা করছে, এটা আমাদের জন্য একটা লজ্জাজনক, অপমানজনক। এটা আওয়ামী লীগের দ্বারাই একমাত্র সম্ভব। অন্য কোনো রাজনৈতিক দলের দ্বারা, যারা গণতন্ত্রে বিশ্বাস করে এবং যারা মানুষের বাক স্বাধীনতায় বিশ্বাস করে, তাদের দ্বারা এটা কোনোভাবে সম্ভব না। আওয়ামী লীগ সবসময় মানুষের বাকরুদ্ধ করার চেষ্টা করেছে, সবসময় পেশি শক্তি খাটানোর মাধ্যমে মানুষকে জিম্মি করার চেষ্টা করেছে। যার একদম উজ্জ্বল দৃষ্টান্ত হলো আপনি গত 17 বছরে আওয়ামী লীগের আমলে কখনোই আপনি এদেশের মানুষ ভোট দিতে পারে না। এটা একদম জলজন্ত, আপনার স্পষ্ট মানুষের কাছে এবং প্রমাণিত। আপনি ভোট দিতে পারেন নাই, আমি ভোট দিতে পারি নাই, আমি কথা বলতে পারি নাই। 72-75 তারা যেরকম হত্যাকাণ্ড চালিয়েছে, আবার এই আওয়ামী লীগের সময়ও, হাসিনার আওয়ামী লীগের সময়, শেখ মুজিবুর আওয়ামী লীগের সময় যেরকম এই দেশের মানুষের উপর নির্যাতন চালাইছে, এই শেখ হাসিনার আওয়ামী লীগের সময় একই চিত্র মানুষ দেখছে। 7 নভেম্বর উপলক্ষে বিএনপি আজকে শোভাযাত্রা এবং সমাবেশ, শোভাযাত্রা পূর্ব একটা সমাবেশ ছিল। সেখানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাদের দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে এবং দেশবাসীর উদ্দেশ্যে কিছু দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন। এর মধ্যে একটা কথা স্পষ্ট করেছেন, এই সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেয়া যাবে না। মানে এই 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 সহ আরো বেশ কিছু বক্তব্য উনি দিয়েছেন। আসলে আপনি তো প্রোগ্রামে ছিলেন, তা সবকিছু মিলে তার বক্তব্যটার কি মূল্যায়ন দেখবেন, এবং আজকের এই প্রতীকীর যে লোকজনের শেখ হাসিনার কারাবন্দী অবস্থায়, এটা কি মূল্যায়ন করবেন? আমি প্রথমে শেখ হাসিনাকে যে কারাবন্দির যে প্রতীকী একটা নিয়েছে,
এটা হলো দীর্ঘ সময় মানুষের ক্ষোভ। এই দেশের মানুষ চায় শুধু বিএনপির নেতাকর্মী না, এদেশের প্রত্যেকটা নির্যাতিত নিপীড়িত মানুষ চায় শেখ হাসিনাকে এদেশে আনে বিচার করা হোক। ক্ষোভ বিএনপি নেতাকর্মী বলেন এবং বিরোধী অন্য অন্য যত আর কি আওয়ামী বিরোধী যারা আছে এদেশের, মানে রাজনৈতিক দেশের- দল তো জনগণের হ্যাঁ, কথাই সাধারণ বলবে। জনগণও তার মানে সাধারণ জনগণের মনের ভাষা ছিল তাকে দেশে নিয়ে এসে হ্যাঁ, মানে সাধারণ- কারাগারে রাখা আপনি বা বলবেন বিচার করা, জি। এটার প্রতীকী রূপ হিসেবে আজকে শেখ হাসিনার একটা প্রতীকী হ্যাঁ, কারাবরণ, কারাবন্দি শেখ হাসিনাকে আপনি বলবেন সাধারণ মানুষের ক্ষোভ ছিল কেন? ছিল। সাধারণ মানুষ কেন চায় বিএনপি, জামাত এবং অন্যান্য বিরোধী দল ছাড়া সাধারণ মানুষ শেখ হাসিনাকে কেন গ্রেফতার দেখতে চায়? চায় এই কারণে, আপনার তার আমলে তার রাষ্ট্রীয় সংস্থার বিভিন্ন বাহিনীর সদস্যরা এদেশের সাধারণ মানুষের ভাইকে তুলে নিয়ে গেছে, তার স্বামীকে তুলে নিয়ে গেছে, তার ছোট সন্তান সহ একজন আসামি গ্রেফতার করছে, রাজনৈতিক পলিটিক্যাল নেতা গ্রেফতার করছে, মানে অনেক তাকে ধরার অন্যায় জন্য। অত্যাচার অবিচার করা হয়েছে। এই সেই সাধারণ মানুষের নির্যাতন নিপীড়নের শিকার, যার কারণে প্রত্যেকে চায় শেখ হাসিনাকে দেশে এনে তার যেই কৃতকর্ম তার বিচার করা হোক। মিজানুর রহমান সবুজ, আপনার কাছেও আমি এই বিষয়টাই জানতে চাইবো যে আসলে আজকের যে কর্মসূচিতে একটা উনি বলছিলেন যে এই সরকারকে ব্যর্থ করে দেয়া নিয়ে চারদিকে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলছে, সেটারই দিক নির্দেশনামূলক বক্তব্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার দলীয় নেতাকর্মী এবং দেশবাসীর উদ্দেশ্যে এই সমাবেশেই বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্যের মূল্যায়নও শুনবো, পাশাপাশি ওনার কাছে প্রশ্ন ছিল সমাবেশে কারাবন্দী প্রতীকী শেখ হাসিনাকে দেখানো হয়েছে, এটা চারদিকে লোকজনের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এই দুইটা বিষয় নিয়ে আপনার বলবেন। আপনার প্রশ্নের শেষের অংশ থেকে শুরু করি। শেখ হাসিনাকে কারাবন্দী করা হয়েছে, দেখেন আইডিয়াটা কিন্তু খুবই ইউনিক। প্রতিবাদ মানুষ বিভিন্নভাবে করতে পারে। আওয়ামী লীগের ভাষায় করে হামলা, মামলা, মানুষকে নিপীড়ন করা। আর বিএনপির এই যে আজকের কনসেপ্টটা দেখেন, প্রতীকীভাবে তাকে বন্দী করা হয়েছে। অসাধারণ। এটা নিশ্চয়ই কারো না কারো মাথা থেকে আসছে। কেন অসাধারণ বলতেছি? শেখ হাসিনার 16 বছরের রাজনৈতিক কর্মকাণ্ড কে না জানে। কয়েকটা প্রজন্ম ভোট দিতে পারে নাই, পাঠ্যপুস্তকের অবস্থা আপনি জানেন। অর্থাৎ কয়েকটা প্রজন্ম আওয়ামী লীগের নাম শুনলেও, শেখ হাসিনার নাম শুনলেও তারা মুখ ফিরায় নেয়। অথচ আওয়ামী লীগই চেয়েছিল যে অন্যদের নাম যেন না শুনে, হ্যাঁ, শুধু আওয়ামী লীগের নামই যেন শুনে এবং কি তাদের হলো লোকজনের নামই যেন শুনে। এই জন্য যত কার্যক্রম সেটা চালিয়েছে, এই শেখ কিন্তু হাসিনা সেটার আসলে রেজাল্টটা তো দেখতে পাচ্ছেন। শেখ হাসিনা চেয়েছিলেন, তারেক রহমানকে বারবারই বলতেন যে তোকে ধরে নিয়ে আসবে, এবং যেভাবে কথা বলতেন, যতই হোক উনি একটা দলের প্রধান, ওকে ধরে নিয়ে আসবো, ওকে ওখান থেকে নিয়ে আসতেছি। আনতে পেরেছেন? তাকে তো আনতেই পারেন নাই, নিজেই থাকতে পারেন নাই। বক্তব্যটা হচ্ছে এই, আপনি একটা দেশের রাষ্ট্রপ্রধান হন আর সরকার প্রধান হন, আপনি তখন সবার, আপনি তখন এমন আচরণ করবেন না যে আচরণ দ্বারা পুরো দেশের মানুষ কষ্ট পায়, দেখলে খারাপ লাগে। সাবেক প্রধানমন্ত্রীর যে আচরণ, কথা বলার ভঙ্গি, আপনি জিনিসপত্রের দাম কমাতে পারেন না, আপনি বলেন মিষ্টি কুমড়া দিয়ে খেতে, অথচ আপনার গণভবনে কি কি উদ্ধার হলো, এত বড় বড় হাঁস, মাছ, মুরগি, তামাশা মানুষের সাথে। আপনি একবার এক থেরাপি দেন, এইটা খাবেন, এইটা করবেন, এইটা প্রধানমন্ত্রী বলতে পারেন না কোনো দেশের। তিনি চেষ্টা করবেন জিনিসপত্রের দাম কমানো, এবং এইটা একমাত্র শেখ হাসিনার পক্ষেই সম্ভব ছিল, কারণ সবকিছু তার কন্ট্রোলে ছিল। কিন্তু তিনি করেন নাই। তিনি তার মাফিয়া গোষ্ঠীকে ব্যবসার নামে সবকিছু লুটপাট করার সুযোগ করে দিয়েছেন। সুতরাং দেশের মানুষ তো তাকে বন্দি চাইবেই। তো বিএনপির এই কনসেপ্টটা, বিএনপি অনেক পজিটিভ রাজনীতি করছে, এটা যদি আপনি নিরপেক্ষভাবে বলেন, লাস্ট 15-16 বছরের যে পরিমাণ নির্যাতন নিপীড়ন বিএনপির উপরে হয়েছে, কিন্তু ওই অর্থে বিএনপি নেগেটিভ রাজনীতি করে নাই, তাহলে বিএনপির এত 16 বছর টিকে থাকতেই পারতো না। আর তারেক রহমান সাহেবের কথা এসছে, এই তারেক রহমানকে দুর্নীতির অনেক বদনাম দেয়া হয়েছে। আমরা জানি, আজকে যদি আমার একটা বন্ধু বা আপনার একটা বন্ধু যদি কোনো রকম একটা জেলার এসপি হয়, তাকে ঘিরে একটা সিন্ডিকেট তৈরি হয়ে তার নাম ভাঙায় কিন্তু অনেক অপকর্ম চলে। সেখানে তারেক রহমান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর ছেলে, সাবেক রাষ্ট্রপতির ছেলে, তাকে ঘিরে অনেক সিন্ডিকেট, অনেক কিছু হয়েছে। কিন্তু লাস্ট 10 বছরে আপনি তার রাজনীতি দেখেন, বিএনপিকে ধরে রাখা, ঐক্যবদ্ধ রাখা,
বাবার সাথে যারা রাজনীতি করেছেন, চাচাদেরকে এইভাবে দলকে ঐক্যবদ্ধ রাখা কত বড় রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দিয়েছেন উনি। বিএনপি ভেঙে তো খন্ড খন্ড 20-50 টুকরো হয়ে যাওয়ার কথা, কিন্তু তারেক রহমান সাহেব ওইভাবেই নেতৃত্ব দিয়েছেন, যাকে যতটুকু সম্মান দেওয়ার, পুরো দলকে ধরে রাখা, পুরো দেশকে ঠিক রাখা, এগুলো চিন্তা করতে হবে। এবং নতুন করে দেশ পুনর্গঠনের 31 দফা দিয়েছেন, প্রত্যেকটা দফা আপনি পড়ে দেখেন, একেবারেই পড়াশোনা করা, রিসার্চ করা, আলোচনা করা। সুতরাং মানুষ কিন্তু এখন সব বোঝে। আমিও যদি একটা কথা বাড়ায় বলি, মানুষ কিন্তু বুঝবে যে আসলে কি হয়েছে, কি হচ্ছে। সুতরাং তারেক রহমান সাহেব যেটি বলেছেন, ঐক্যবদ্ধ থাকা, এইটার কোনো বিকল্প নাই, ইউনিটির কোনো বিকল্প নাই। সুতরাং উনি ওই কথাটার উপরই জোর দিয়েছেন যে কোনোভাবেই হোক এই সরকারকে, অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না। কারণ এটা মানুষের সরকার, জনগণের সরকার। এই সরকার ব্যর্থ হলে কুচক্রীরা আবার সুযোগ নেবে, এটাই স্বাভাবিক। সুতরাং জনাব তারেক রহমান, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয়, অনেকে বলে তারুণ্যের অহংকার, উনি কিন্তু একেবারে তরুণও না, এখন বয়স অলমোস্ট কত হবে, 60-এর কাছাকাছি চলে এসছে। হ্যাঁ, সুতরাং সে তরুণও আবার একদিকে প্রবীণও, সব পালস গুলো বুঝে বুঝে উনি কিন্তু মানে তারুণ্য এবং প্রবীণের সমন্বয়, রাইট, একটা সমন্বয় তার মধ্যে চলে গেছে। আরেকটা জিনিস আপনি জানেন যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু আপনার নবুয়ত পেয়েছিলেন 40 বছর বয়সে। সুতরাং ওই বয়সটাও মানে একটা খুব ইম্পর্টেন্ট সবার জন্য, প্রতিটা মানুষের জন্য 40 বছর বয়সটা খুব ইম্পর্টেন্ট। আস্তে আস্তে করে মানুষের ম্যাচুরিটিটা তখন বাড়তে থাকে। তো আমি একদম শেষ করতে চাই এই কথা বলে যে আপনার বিএনপিকে এই দেশের মানুষ ভালোবাসে। বিএনপি আপনি দেখেন 5 আগস্টের পরে এই যে ওবায়দুল কাদের, যাকে অনেকে কাউয়া কাদের বলে ডাকে, আওয়ামী লীগের ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট সাধারণ সম্পাদক, 3 বার। কত যোগ্য যোগ্য নেতা ছিল আওয়ামী লীগে, তাদের কারো দামই ছিল না, বেইলি ছিল না। ওবায়দুল কাদের মতো একটা লোককে আওয়ামী লীগ 3 বার সাধারণ সম্পাদক করেছে। সেখানে বিএনপির সাধারণ সম্পাদক বা মহাসচিবকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো একটা ব্যক্তিত্ব। চিন্তা করে দেখেন পাল্লাটা। অর্থাৎ আওয়ামী লীগ চেয়েছে সবকিছু জোর করে কাজ করতে, কিন্তু এইভাবে হয় না, মানুষ তো সব বোঝে ভাই। তো শেষ পর্যন্ত যেটা হলো যে এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এই যে জনাব তারেক রহমান, তারা কিন্তু বিএনপিকে মানুষের কাছে নিয়ে গেছেন। এবং 5 আগস্টের আগে যেটি বলছিলাম যে ওবায়দুল কাদের কিন্তু বারবার বলতেছিল যে পট পরিবর্তন হলে, আওয়ামী লীগ চলে গেলে লক্ষ লক্ষ মানুষ মারা যাবে, 5 লাখ মারা যাবে। সেটা কিন্তু সে 5 লাখ বলেছে, 5 লাখ মানুষ মারা যাওয়ার কথা সে বলল, 50,000 মারা গেছে, 5,000 মারা গেছে। আল্লাহ মাফ করুক, একজনের মৃত্যু আমরা চাই না, কিন্তু ওরাই বলতো 5 লাখ মানুষ মারা যাবে। কিন্তু এইটা বিএনপির তারেক রহমান সাহেব শক্ত হাতে দলকে নিয়ন্ত্রণ করেছেন। এই নিয়ন্ত্রণের কথাই আপনার কাছে আসবো। আপনার কাছে আমরা কিন্তু অনুষ্ঠানের শেষের দিকে এসেছি। আপনি এই পর্যন্ত বিএনপি থেকে কেমন মানুষকে বা নেতা কর্মীকে তাদের বিভিন্ন ধরনের অপকর্মের কারণে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে? বিএনপির তরফ থেকে 5 তারিখের পর থেকে যেখানে অভিযোগ পাওয়া যাচ্ছে সেখানে তড়িৎ গতিতে আমরা গণমাধ্যম কর্মী হিসেবে যতটুকু দেখছি পদক্ষেপ নিয়ে নেওয়া হয়েছে। এইখানে বিএনপিকে আর কি শুদ্ধ অভিযান যেটা বলে, এক প্রকার শুদ্ধ অভিযানের মতো চালানো হয়েছে। আপনি দেখবেন না যে 2-1টা অভিযোগ যেখানেই আসছে, গণমাধ্যমে আসুক বা যেখানে, এখন বিএনপি একটা বৃহৎ রাজনৈতিক দল। বিএনপি বৃহৎ রাজনৈতিক দল, এই দলের শত শত নেতাকর্মী, শত শত সমর্থক, লক্ষ লক্ষ সমর্থক। আপনি এই বড় একটা দল নিয়ন্ত্রণ করা এবং যারা 16 বছর আপনার নির্যাতন নিপীড়নের শিকার, কেমন নির্যাতন নিপীড়নের শিকার, এই দলের লাখ লাখ নেতাকর্মী বছরের বছর বছর জেল খেটেছে, আপনার বাড়িতে থাকতে পারে নাই, তাদের কর্মসংস্থান হারায় ঢাকা শহরে অনেক ভালো ভালো রিক্সা চালাতে হয়েছে। তারা কেমন নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে। ছাত্র দলের, বিশেষ করে ইয়ং জেনারেশন যারা ছিল, ছাত্র দল, যুব দল, তাদেরকে গুম করা হয়েছে। আজও আপনি দেখবেন মায়ের ডাককে যখন আপনার মানববন্ধন করে মায়ের ডাক সংগঠন, আপনি দেখবেন বাচ্চাগুলো এসে বলে যে আমার বাবার আদর আমি পাইনি, আমি আমার বাবাকে দেখতে চাই। সবাই আমার বাবার, সব বাচ্চারা স্কুলে যায় আমার বাবাকে নিয়ে। আপনি খুব কষ্ট লাগে যখন দেখি আপনার মায়ের ডাকের ওই প্রোগ্রামে একটা বাচ্চা ইন্টারমিডিয়েটে পরীক্ষা দিচ্ছে,
সে তার বাবাকে দেখতে পারে না এখন পর্যন্ত, তার বাবার সালাম করে যাইতে পারে না, আজও পর্যন্ত তার বাবা জীবিত আছে কিনা সেটা জানে না। সে এতটুকু জানে না তার বাবার লাশ পাবে কিনা, সেই নিশ্চয়তাটা তার মধ্যে নাই। তো এত পরিমাণ নির্যাতনের শিকার হয়েছে এই বিএনপি, জামাত সহ বিরোধী রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা। আমরা শেষ করে দিব, তার আগে ছোট্ট করে একটা বিশেষ, সবুজ ভাই আপনার সাথে আমরা যখন অনুষ্ঠান শুরু করেছিলাম তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার একটা বক্তব্যের অডিও ক্লিপ, দুঃখিত বক্তব্য না, একটা ভাইরাল হওয়া অডিও ক্লিপের বিষয়ে আমরা কথা হচ্ছিল, আসলে এইটা একটু জানতে চাই, এটা জি, শুনে আমরা অনুষ্ঠানটা এটা শেষ করে দিতে এখনো চাই। আসলে বাংলাদেশের যারা মূল গণমাধ্যম সেগুলোতে আসেনি। এটা সোশ্যাল মিডিয়া আমরা দেখেছি যে সাবেক প্রধানমন্ত্রীর একটা অডিও কথোপকথন, যেটা একটা অডিও বের হয়েছে, ওখানে তিনি তার যথারীতি তার এক কর্মীকে নির্দেশনা দিচ্ছেন যে তোমরা মিছিল করবা, ট্রাম্পের পোস্টার বা ছবি সহ, ওইটার উপরে যদি কোনো কারণে আক্রমণ হয়, হামলা হয়, কিংবা হচ্ছে কোনো প্রশাসন ব্যবস্থা নেয়, তাহলে ওইটার ছবি তুলে ট্রাম্পের কাছে পাঠানো হবে। আমি জাস্ট একটা কথা আপনাকে বলি। আচ্ছা, আপনি তো আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে পড়াশোনা করেছেন এবং কাজও করেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি আইআর এ পড়াশোনা করেছেন, ওই রিলেটেড সাংবাদিকতা আপনি করেছেন, সুতরাং সবকিছু মিলে আমেরিকায় যে নির্বাচন, সেই নির্বাচন নিয়ে দেখলাম খুব আলোচনা, বাংলাদেশের একটা অপোজিশন এখন যাদেরকে বলা হচ্ছে, যারা এই সরকারকে বিরোধিতা করছে, তারা খুব আনন্দিত হচ্ছে, আসলে আনন্দিত হওয়ার কারণ কি? এটা আসলে অনেক বিস্তারিত বলতে হয়, কিন্তু আমি একদম সংক্ষেপে যেটা বলি, ইতিহাস কখনো মুছে যায় না। এই কয়দিন আগে এই আমেরিকাকে আওয়ামী লীগের সরকার শেখ হাসিনা কি কি বলেছে মনে পড়ে? মানে আমেরিকা কিছু না, আমেরিকাকে তুলোধনা কইরা পিটার হাসকে হাঁস বানায়া জবাই করা থেকে কি তুচ্ছ তাচ্ছিল্য করে নাই তারা। তুমি বাবা তাহলে এখন ট্রাম্পের কথা বলতেছো কেন? ট্রাম্প কোন দেশের? মানে মিনিমাম যদি রাজনৈতিক স্ট্যান্ড না থাকে, আদর্শ না থাকে, সততা না থাকে, তুমি আবার কেন সেই আমেরিকার পিছনেই ঘুরতেছ? আমেরিকা তো তোমার কাছে কিছু না, ওদেরকে তোমরা খালি সবক দিতা যে তোমরা তোমার দেশে গিয়ে গণতন্ত্র মানবাধিকারের কথা বলো। লজ্জা হয় যে এইটা একটা দল এবং এই দলের প্রধানমন্ত্রী, একটা দলের সভানেত্রী মিনিমাম রাগ ঢাক রেখে কোনো কথা বলতেন না। সুতরাং কি বলছি, কেন বলছি, ধরেন আপনি আমি একটা সাধারণ মানুষ, আপনার আমার কথা বড় জোরে এখানে আশপাশে যারা আছে 5টা লোক ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু তুমি যখন প্রধানমন্ত্রী তোমার কথায় সারা দেশ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, একটা দেশ হুমকির মুখে পড়ে যাবে। এখন ট্রাম্পের ছবি নিয়ে তুমি মিছিল করতে বলতেছো, তোমার সাথে মানে তুমি সাবেক প্রধানমন্ত্রী, সাবেক স্বৈরাচার, পৃথিবীর ইতিহাসে এইরকম স্বৈরাচার লেডি কোন স্বৈরাচার আছে বলে এখনো পর্যন্ত আপনি কোথাও পাবেন না। এবং বলা হয় ট্রাম্পের নির্বাচন হওয়ার পরে খুব উৎফুল্ল, তারা খুব উৎফুল্ল হওয়ার কারণ হ্যাঁ, কি? উৎফুল্ল হওয়ার কারণ ডক্টর ইউনূস সাহেবের সাথে হিলারি ক্লিনটন কিংবা ডেমোক্রেটদের একটা সুসম্পর্ক দীর্ঘদিন ধরে আছে। সুতরাং ডেমোক্রেটরা সরে গেছে, তারা জিততে পারে নাই, এখন রিপাবলিকানরা আসছে, ট্রাম্প আসছে, সুতরাং আওয়ামী লীগকে হয়তো প্যাট্রোনাইজ করবে। দুঃখ লাগে, দেশের জনগণের কাছে মাপ চান, জনগণকে খুশি করে ভোট চান, জনগণ মাপ করলে কবে আপনারা কি করবেন সেটা চিন্তা না করে ট্রাম্পকে নিয়ে তারা চিন্তা করতেছে। কিন্তু আমেরিকান ফরেন পলিসি তো আপনিও জানেন, কিছুটা হলেও তো জানেন, আপনি সাবেক প্রধানমন্ত্রী ছিলেন, আপনার নলেজে নাই? এত উদ্ভট কথাবার্তা বলে উনি দলকে আরো বিপদে ফেলছেন, মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন করে ফেলছেন। একদম সংক্ষেপে আমি এতটুকু বলতে পারি। ধন্যবাদ।